আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এসএসসি ফিজিক্সের ওয়ান শট ক্লাসে। আজকের এই ওয়ান শট ক্লাসে আমরা পড়ব বস্তুর উপর তাপের প্রভাব। মানে কোনো বস্তুকে আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পাবে। একই সাথে বস্তুর আর কি কি বৃদ্ধি পায় ভাইয়া? যেমন একটা বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পেতে পারে, আয়তন বৃদ্ধি পেতে পারে, ক্ষেত্রফল বৃদ্ধি পেতে পারে, তাই না? এরপরে বিভিন্ন প্রকার বস্তুর মানে হচ্ছে ধরো একটা উত্তপ্ত বস্তু আর একটা শীতল বস্তু সংস্পর্শে নিয়ে আসলাম, তাহলে উত্তপ্ত বস্তুটা তাপ হারাবে আর শীতল বস্তু তাপ গ্রহণ করবে, তাই না? অনেক সময় শীতকালে ধরো তোমার সামনে তোমার ছোট ভাই আছে, ওর হাতটা গরম, তোমার হাতটা ঠান্ডা, তুমি বাইরে থেকে আসছো, তোমার ঠান্ডা হাতটা তোমার ছোট ভাইয়ের হাতের সাথে ধরলে তোমার ঠান্ডা হাতটা কিছুক্ষণ পর গরম হয়ে যায় আর তোমার ছোট ভাইয়ের গরম হাতটা খানিকটা ঠান্ডা হয়, অর্থাৎ দুইটা ব্যালেন্স হয়ে যায়। কেন? কারণ গরম বস্তুটা তাপ হারায় আর যে ছোটটা এবং ঠান্ডা বস্তুটা তাপ গ্রহণ করে, তাই না? তো এই যে গৃহীত তাপ এবং বর্জিত তাপ এর পরিমাণটা কি হয়? সমান হয়। এটাকে বলা হয় ক্যালোরিমিতির মূলনীতি। সো এগুলো নিয়ে আজকে এই অধ্যায়ে আলোচনা হবে। তো এই অধ্যায়ে আমরা কিন্তু ইন ডিটেলস আলোচনা না, আমরা এই অধ্যায়ের সমস্ত সিকিউ গুলো সলভ করব। কিভাবে সলভ করব? সমস্ত টাইপের সিকিউকে আমরা চারটা টাইপে ভাগ করেছি। কয়টা টাইপে? মাত্র চারটি টাইপে। এই চারটা টাইপ যদি তোমরা বুঝো তাহলে দেখবা টেস্ট পেপার, মেডিজি যেটাই বলো, সব সিকিউ অটোমেটিক সমাধান হয়ে গেছে। তো সবাই মন দিয়ে ক্লাসটা দেখবা, যেহেতু ইন ডিটেলস ক্লাস না সেহেতু সূত্রটা বুঝে আমরা অঙ্কগুলো করব। সো সেভাবেই মন দিয়ে দেখবা যেন তুমি ব্যাপারটা বুঝতে পারো। আশা করি সবাই বুঝতে পারবা। ওকে, তো একটু দেখে নিই এই অধ্যায়ের অ্যানালাইসিস। এই অধ্যায় থেকে কোন বোর্ডে কিভাবে আসছে দেখো। 24 সালে শুধুমাত্র বরিশাল বোর্ড ছাড়া প্রত্যেকটা বোর্ডে এই অধ্যায় থেকে সিকিউ কোশ্চেন আসছে। তো অধ্যায়টার গুরুত্ব তো বলে শেষ করা যাবেই না, অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা বোর্ডে আসছে, জাস্ট বরিশাল বোর্ড ছাড়া। খুবই গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ের যে সকল সূত্রগুলো আছে আমরা একটু সূত্রগুলো লিখে ফেলি। এই অধ্যায়ে কি কি সূত্র আছে একটু লিখো। সূত্র সমূহ। এই অধ্যায়ে কি কি সূত্র আছে? প্রথমেই যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন স্কেলের তাপমাত্রার মধ্যে সম্পর্ক, যেমন সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিনের মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 F-32/9 K-273/5। এটা হলো কেলভিন, ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। এখানে মজার ব্যাপার হচ্ছে C/5 মানে হচ্ছে K-273/5, তাই না? ওকে, তো এটা মনে রাখবা, সেলসিয়াসে যদি সি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে ফারেনহাইটে এফ কত এই সূত্র দিয়ে বের করা যাবে। এখন যদি বলে সেলসিয়াসের তাপমাত্রার পরিবর্তন এত হলে ফারেনহাইটে কত, এবার কি তাপমাত্রা বলছি না তাপমাত্রার পরিবর্তন বলছি? তাপমাত্রার পরিবর্তন বলেছি। তো তাপমাত্রা পরিবর্তন বললে সূত্রটা হয়ে যাবে ডেল C/5 সমান ডেল F/9 সমান ডেল K/5। এটা অনেকে বুঝে না, অনেকে পারে না। তো মনে রাখবা, যদি তাপমাত্রার পরিবর্তন বলে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন 10 হলে ফারেনহাইট স্কেলে কত, তাহলে ডেল সি মানে তাপমাত্রা পরিবর্তন কত? 10, তাহলে ফারেনহাইট হবে ডেল এফ 10/5 × 9। ওকে, মনে থাকবে। যদি বলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন 20, তাহলে কেলভিনে কত? তাহলে কেলভিনে কত হবে? দেখো ডেল C/5 সমান কি ডেল K/5, 5 কেটে দাও, তাহলে ডেল কে মানে হচ্ছে 20। তার মানে সেলসিয়াসে তাপমাত্রা পরিবর্তন যা হবে কেলভিনেও তাপমাত্রার পরিবর্তন তাই হবে। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে যদি আমি বলি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন 20, তাহলে কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন হবে 20 কেলভিন। মনে জানা থাকে। ফারেনহাইটে কিন্তু সেম না, কারণ ফারেনহাইটে ডেল C/5 ডেল F/9, ডেল এফ সমান হচ্ছে ডেল C/5 × 9। মনে থাকে যেন। এগুলো তাপমাত্রা স্কেল সম্পর্কিত যে সূত্রটা আছে। এরপর আমাদের সূত্র আছে যে কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়, সেখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ থাকে। সেই দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা হচ্ছে শেষ মাইনাস আদি বাই আদি ইন্টু ডেল থিটা। ডেল থিটা মানে তাপমাত্রার পরিবর্তন। এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। একক কি দেখো, আবারও বুঝাই, শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য বাই L1 × ডেল থিটা। ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এটার একক কি?
উপরে দৈর্ঘ্যের পরিবর্তন একক হচ্ছে মিটার, L1 এর একক মিটার, মিটার মিটার কাটা, তাহলে 1/del থিটার এককই হচ্ছে আলফার একক অর্থাৎ পার কেলভিন। আলফার একক হচ্ছে পার কেলভিন, এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। এরপর আমাদের আছে ক্ষেত্র প্রসারণ সহগ বিটা। বিটা কত? A2 মাইনাস A1 বাই A1 ডেল থিটা, একই রকম, এটারও একক কি? পার কেলভিন। এরপর আছে আয়তন প্রসারণ সহগ গামা, সেটা কি? আয়তনের পরিবর্তন মানে V2 মাইনাস V1 আদি আয়তন ডেল থিটা, এটা হলো আয়তন প্রসারণ সহগ, এটার একক কি? পার কেলভিন। এবার আলফা বিটা গামা এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে, যেমন গামা মানে কি? আয়তন প্রসারণ সহগ, এটা হচ্ছে 3টা আলফার সমান। একইভাবে বিটা হচ্ছে 2টা আলফার সমান, বুঝছো? বিটা এভাবে আমি মনে রাখতাম, ছোটবেলায় আমি এভাবে মনে রাখতাম, বিটা মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার। তো মিটার মানে হচ্ছে আলফা, যেহেতু দৈর্ঘ্য প্রসারণ সহগ, 2টা আলফা মিলে একটা ক্ষেত্রফল। একইভাবে 3টা মিটার, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার মানে কি হয়? একটা আয়তন হয়, মিটার কিউব। সো একইভাবে আলফা মানে একটা মিটার, 3টা আলফা মিলে আমাদের একটা আয়তন প্রসারণ সহগ গঠিত হবে। গামা সমান 3 আলফা সমান, আর হচ্ছে বিটা সমান 2 আলফা। ওকে, আর মনে রাখবা আরেকটা, আলফা বিটা গামার মধ্যে পারস্পরিক রিলেশন কি? 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। দেখো গামার মধ্যে 3টা আলফা আছে, তাহলে 2টা গামা মিলে 6টা আলফা। বিটার মধ্যে 2টা আলফা আছে, তাহলে 3টা বিটা মানে 6টা আলফা। সো এটা হচ্ছে আলফা বিটা গামার মধ্যে পারস্পরিক রিলেশন, পরীক্ষায় আসবে। 6 আলফা সমান 2 বিটা, 3 বিটা সমান 2 গামা। এখান থেকে বিটা আর গামার মধ্যে সম্পর্ক বের করতে পারি। গামা সমান 3/2 বিটা, বিটা সমান 2/3 গামা। কঠিন কিছুই না। এই হচ্ছে আলফা বিটা গামা আর হচ্ছে তাপমাত্রার যে স্কেলের রিলেশন গুলো দেখলাম। এরপর আর কি হইতে পারে? এখানে আর কি সূত্র হইতে পারে? যেমন এখানে গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে, সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য এটা আসতে পারে যে গ্যাসের প্রসারণ সহগ বিটা সমান 1/T। বিটা হচ্ছে গ্যাসের প্রসারণ সহগ, গ্যাসের প্রসারণ সহগ, আর টি হচ্ছে কেলভিন স্কেলের টেম্পারেচার। তো গ্যাসের প্রসারণ সহগ তাপমাত্রার ব্যস্তানুপাতিক, এটা এমসিকিউ আসার মতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তনে কোন বস্তুর গৃহীত তাপ বা বর্জিত তাপ, একটু লিখো, গৃহীত তাপ বা বর্জিত তাপের সূত্র। বর্জিত তাপের সূত্র হচ্ছে কিউ সমান এম এস ডেল থিটা। তো মনে রাখবা এমটা কি? বস্তুর ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। দেখো ভাই, আমি বললাম কোন বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস হলো, তাহলে কি তাপমাত্রা বাড়ছে? তাপমাত্রা বাড়ার কারণ কি? কারণ সে তাপ গ্রহণ করেছে। তাপমাত্রা কখন বাড়ে? যখন সে তাপ গ্রহণ করে। তাহলে এক্ষেত্রে গৃহীত তাপের সূত্র হবে এম এস ডেল থিটা। একইভাবে আমি যদি বলি কোনো বস্তুর তাপমাত্রা 80 থেকে 20-এ আসলো, তাপমাত্রা কমছে, তাহলে কি সে তাপ গ্রহণ করেছে না বর্জন করেছে? তাপমাত্রা তখনই করবে যখন কমবে, যখন তাপ বর্জন করে দিবে, তাপ ছেড়ে দিবে। তাহলে বর্জিত তাপের সূত্র কি ভাইয়া? এম এস ডেল থিটা। এস হচ্ছে আপেক্ষিক তাপ। এরপরে একটু লিখবা যে এটাও খুব গুরুত্বপূর্ণ, এখানেও গৃহীত বা বর্জিত তাপের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, ডিটেলসে লিখো, তাপমাত্রার বরফ, এটা কিন্তু ডিরেক্টলি পানি হইতে পারবে না। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ চাইলেই যে কোনো তাপমাত্রার পানি হইয়া যাইতে পারবো না। ফার্স্টে তাকে 0 ডিগ্রির পানিতে হইতে হবে, 0 ডিগ্রি এর পানিতে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর হতে, পানিতে রূপান্তর হলো, রূপান্তর হতে প্রয়োজনীয় তাপ, এটাকে মূলত সুপ্ত তাপ বলে, প্রয়োজনীয় তাপ। দেখো ভাই, সে বরফ থেকে পানি হইছে, তাহলে তার বন্ধন ভাঙছে, তার মানে শোষণ করছে, শোষণ করছে বা তাপ গ্রহণ করছে। সেই গৃহীত তাপের সূত্র হচ্ছে এমএলএফ। এমএলএফ 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 মনে থাকে যেন। তো আগে বুঝো, যে কোনো বরফ চাইলে যে কোনো তাপমাত্রার পানিতে রূপান্তর হতে পারে না। বরফ আগে আসতে হবে 0 ডিগ্রির বরফে। কোথায় আসতে হবে? ধরো তোমার হাতে -5 ডিগ্রি সেলসিয়াসের এক টুকরা বরফ আছে, এটা চাইলেই ধুরুম করে 10 ডিগ্রি সেলসিয়াসের পানি হইতে পারবে না, পারবে না, এক স্টেপে হতে পারবে না। এই বরফটাকে আগে 0 ডিগ্রির বরফে আসতে হবে। যেমন আমি যদি ঢাকা থেকে রাজশাহী যেতে চাই, আমার নিশ্চয়ই সিরাজগঞ্জ হয়ে যেতে হবে। ঠিক একইভাবে এই -5 ডিগ্রির বরফ যদি ডিরেক্ট পানি হতে চায়, ডিরেক্ট পানি হতে পারবে না,
তার আগে 0 ডিগ্রির বরফে আসতে হবে। এই যে এখান থেকে এখানে যাওয়ার জন্য কয়েকটা ফেজ আছে। এই যে -5 ডিগ্রির যে বরফটা, এটার আগে আসতে হবে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। এরপর সে এখান থেকে ট্রানজিশন হয়ে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। কি হবে? পানি হবে। এরপর সে যে কোনো তাপমাত্রার পানি, এরপর সে যে কোনো তাপমাত্রার পানি হইতে পারবে। তাহলে ট্রানজিশনের জায়গায় এই যে এই জায়গাটা, যে কোনো বরফ পানি হইতে হইলে আগে তাকে 0 ডিগ্রি বরফ হইতে হবে। কথাটা ভালো মতো শোনো, আগে তাকে 0 ডিগ্রি বরফ হতে হবে। 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হয়ে এরপর সে যে কোনো তাপমাত্রার পানি হইতে পারবে। এখন খেয়াল করে দেখো তো, আমি যদি এই যে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হিসাব করায় গৃহীত তাপ এই সূত্র দিয়ে করি, অঙ্ক হবে ডেল থিটা মানে কি? তাপমাত্রা পরিবর্তন। 0 মানে কি? 273 কেলভিন। এটাও কত? 273 কেলভিন। 273 কেলভিন মাইনাস 273 কেলভিন দিলে কত হয়? 0 হয়। তাহলে কিউ এর মান 0 হয়ে যাবে। তাহলে এই সূত্র দিয়ে এইখানে গৃহীত তাপশক্তির সূত্র, তাপশক্তির পরিমাণ নির্ণয় করতে পারবা না। এখানে সে গোপনে গোপনে তাপ শোষণ করছে, এই কারণে তার তাপমাত্রা বাড়ে নাই, কিন্তু অবস্থার চেঞ্জ হয়েছে। কথা কি বুঝছো? দেখো, বরফ থেকে পানি হয়েছে, তাহলে কি অবস্থার চেঞ্জ হয়েছে, কিন্তু তাপমাত্রা বাড়ে নাই, কারণ সে গোপনে গোপনে তাপ গ্রহণ করছে। এই গোপনে গোপনে গৃহীত তাপটাকে বলা হয় সুপ্ত তাপ। এই যে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে প্রয়োজনীয়, এটার নাম হচ্ছে সুপ্ত তাপ। কি তাপ? সুপ্ত, গোপন তাপ। এই তাপ তাপমাত্রা বাড়ায় না, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে। বরফ থেকে বন্ধন ভেঙে পানি হচ্ছে। এই সুপ্ত তাপ হচ্ছে কিউ সমান mLF। মনে থাকে জানো, এম হচ্ছে ভর আর এলএফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। মানটা মুখস্থ রাখবা, একক দশক শতক হাজার অযুত লক্ষ জুল পার কেজি, 3,36,000 জুল পার কেজি। এটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। ওকে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কাকে বলে? যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিতে পরিণত হওয়ার জন্য সে পরিবেশ থেকে এই পরিমাণ তাপ শক্তি গ্রহণ করে। আবার বুঝো, পার কেজি বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফ 0 ডিগ্রির 1 কেজি পানিতে রূপান্তর হওয়ার জন্য পরিবেশ থেকে এই পরিমাণ তাপ শক্তি শোষণ করে। এই কারণে এটার নাম হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে ভাই, তাপমাত্রার পরিবর্তন হইলে আমরা এত কিছু চিন্তা করব না, আমরা খালি চিন্তা করব তাপমাত্রার পরিবর্তন হইলে, তাপমাত্রার পরিবর্তন হইলে আমাদের গৃহীত বা বর্জিত তাপের সূত্র এমএস ডেল থিটা। আর যদি অবস্থার পরিবর্তন হয়, মানে বরফ থেকে 0 ডিগ্রি বরফ, অবস্থা কোথায় সেটাও তুমি জানো, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, তখন গৃহীত তাপের সূত্র হচ্ছে mLF। আর 0 ডিগ্রি পানি থেকে যদি 0 ডিগ্রি বরফ হয়, তাহলে বর্জিত তাপ হবে mLF। একই সূত্র। এই গেল একটা জায়গা। আবার আরেকটা ট্রানজিশন দেখাবো। তাহলে সূত্র হচ্ছে mLF। এবার দেখো, তোমাকে আমি পুরো এই ট্রানজিশনটা দেখাই, সবাই এটা মাথায় সেট করবা। তোমার হাতে -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ আছে। আমি তাকে বললাম এই বরফটাকে 120 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করো। এটা ডিরেক্ট কি বাষ্প হয়ে যাবে? না, আগে কি হবে? -5 থেকে, এই দেখো ট্রানজিশনটা দেখবা, সে আগে 0 ডিগ্রির বরফে আসবে। 0 ডিগ্রি বরফে আসবে, এটা বরফ, আইস। এরপর সে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রির পানিতে যাবে। কোথায় যাবে? পানি। এবার সে যে কোনো তাপমাত্রার পানিতে যেতে পারে। এবার সে ধরো একদম 100 ডিগ্রি সেলসিয়াসের পানি রূপান্তর হলো। এখন এই 100 ডিগ্রির পানি কিন্তু চাইলেই ডিরেক্ট বাষ্প হইতে পারবে না, 120 এর বাষ্প হইতে পারবে না। ট্রানজিশন একটা হয় এইখানে, এই যে গোলাপি দিয়ে দেখাই, এইখানে একটা ট্রানজিশন জায়গা। 0 ডিগ্রি বরফ থেকে আগে 0 ডিগ্রির পানি হইতে হয়। আরেকটা ঘাটের জায়গা হচ্ছে 100 ডিগ্রির পানি থেকে আগে 100 ডিগ্রির বাষ্প হইতে হয়। মানে এই পানি চাইলে 120 এর বাষ্প হইতে পারবে না, সে আগে 100 ডিগ্রি সেলসিয়াসের কি হবে? বাষ্প হবে। এই যে অবস্থার চেঞ্জ হয়েছে, এখানেও কি একটা সুপ্ত তাপ গ্রহণ করে। এই যে পানি থেকে বাষ্প হলো, তাপমাত্রার চেঞ্জ হয় নাই, তাহলে এমএস ডেল থিটা দিতে পারবা? পারবা না। তাহলে এখানেও একটা সুপ্ত তাপ গ্রহণ করে, এটার নাম হচ্ছে, এই গৃহীত সুপ্ত তাপ সূত্র হচ্ছে mLV। এটার নাম হচ্ছে এলভি। এলভি কে বলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটারে কি বলে? বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটা পরিমাণ হলো 22,68,000 জুল পার কেজি। এটাও মুখস্থ রাখবা। তাহলে যদি প্রশ্ন বলে, খ নম্বরে বলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বলতে কি বুঝো, তুমি কি বলবা? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বাষ্পে পরিণত হতে পরিবেশ থেকে 22,68,000 জুল তাপ শক্তি শোষণ করে। এটাই হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। আবারও বুঝো, এই যে ট্রানজিশন একটা কোথায়? এখানে
100 ডিগ্রির পানি আগে 100 ডিগ্রির বাষ্প হবে, এরপর সে যে কোনো তাপমাত্রার বাষ্প হইতে পারবে। এখানে যদি আমি মোট গৃহীত তাপ বের করি, দেখো প্রথমত -5 থেকে 0 হয়েছে, কিসের চেঞ্জ হয়েছে? তাপমাত্রার চেঞ্জ হয়েছে। তাহলে এখানে সূত্র হচ্ছে কিউ সমান ms ডেল থিটা। ডেল থিটা মানে ফাইনাল মাইনাস আদি। ফাইনাল কত? 0 ডিগ্রি সেলসিয়াস মাইনাস আদি। 0 ডিগ্রি মানে 273 কেলভিন, মাইনাস আদি কত? -5। -5 মানে কত? -5 ডিগ্রি সেলসিয়াস মানে 268 কেলভিন। গেল ms ডেল থিটা, এই যে এখানে গৃহীত তাপ। এবার বলো এখানে গৃহীত তাপ কত? তাপমাত্রার চেঞ্জ হয়েছে না, অবস্থার চেঞ্জ হয়েছে। তাহলে এখানে গৃহীত তাপ হচ্ছে Q2 সমান mLF। এইখানে তাপমাত্রার চেঞ্জ হয়েছে, আবার ms ডেল থিটা। এখানে অবস্থার চেঞ্জ হয়েছে, আবার mLV। এখানে আবার তাপমাত্রার চেঞ্জ হয়েছে ms ডেল থিটা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এই টোটাল 5টা তাপ শক্তি যদি যোগ করি, এই যে Q যদি যোগ করি 5টা, তাহলে আমরা পেয়ে যাব এখানে -5 ডিগ্রির এই বরফটাকে 120 ডিগ্রির বাষ্পে রূপান্তর করতে যত তাপ লাগে তার সমষ্টি, তার মোট পরিমাণটা আমরা পেয়ে যাব। আমাদের খালি সেন্সে রাখতে হবে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে হওয়ার ক্ষেত্রে mLF, 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প হওয়ার ক্ষেত্রে mLV, আর বাকি সকল ক্ষেত্রে তাপমাত্রা চেঞ্জ হলেই ms ডেল থিটা। এবং এই সূত্র দিয়ে আমরা কিউ অর্থাৎ তাপ শক্তি বের করতে পারি, যেটাকে বলা হয় গৃহীত তাপ বা বর্জিত তাপ। ঠিক আছে, গেল। তাহলে আমরা সূত্রগুলো 3 নম্বর সূত্র আমরা কি শিখলাম জানো? সূত্রতে আমরা শিখলাম এই যে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে কিউ সমান ms ডেল থিটা, এটা একটা। কিউ সমান mLF, এটা কখন তোমরা জানো। কিউ সমান mLV, এটাও কখন তোমরা জানো। আর এখানে তাপ ধারণ ক্ষমতা C সমান m × s, C সমান Q বাই ডেল থিটা, একই সূত্র। এটাকে বলে তাপ ধারণ ক্ষমতা, এটা একক হচ্ছে জুল পার কেলভিন। জুল পার কেলভিন তাপ ধারণ ক্ষমতা, কিউ বাই ডেল থিটা। কিউ মানে কি? ms ডেল থিটা। ডেল থিটা কাটা গেলে C সমান ms, এটাকে বলে তাপ ধারণ ক্ষমতা। এমসিকিউতে আসবে তাপ ধারণ ক্ষমতা। ওকে, এরপর আমরা জানি এখানে একটা সূত্র আছে, ঘনত্ব সমান ভর বাই আয়তন m/v। এরপরে তরলের প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, তাই না? এমসিকিউ আসবে। কোন তরলের প্রকৃত রিয়েল, এই যে এখানে রিয়েল প্রসারণটা হবে তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। সে হচ্ছে সূত্র। এগুলো এমসিকিউ এর জন্য, এগুলো মূলত সিকিউ এর জন্য। আর ক্যালোরিমিতির মূলনীতিটা মনে রাখবা, যে তুমি তোমার ঠান্ডা হাত দিয়ে কারো হাত ধরলা, গরম হাত ধরলা, তোমার ঠান্ডা হাত তাপ গ্রহণ করবে আর গরম হাতটা তাপ হারাবে। তো মনে রাখবা এই হারানো তাপ আর অর্জিত তাপ সমান, অর্থাৎ কেউ তাপ গ্রহণ করে এই গৃহীত তাপ আর কেউ তাপ বর্জন করে এই বর্জিত তাপ, এর পরিমাণটা কি হবে? সমান হবে। এটাকে বলা হয় ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি কি ভাইয়া? গৃহীত তাপ সমান বর্জিত তাপ। সো মোটামুটি এই হচ্ছে এই অধ্যায়ের বেসিক সূত্র বলি। এবার আমরা প্রবলেম সলভ করব। চলো প্রবলেম সলভ করা যাক। প্রথম প্রবলেম, আগেই বলছি আমি তোমাকে টোটাল 4টা সিকিউ করাবো এবং এই 4টা সিকিউ এর মাধ্যমে এই অধ্যায়ের সমস্ত সিকিউ ডান হয়ে যাবে। সো সবাই মন দিয়ে দেখবা, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1-এ কি বলছে? দৃশ্যকল্প 1-এ বলছে একটি 1.67 কেজি ভরের একটি ধাতব খণ্ডকে একই ধাতু তৈরি 2 কেজি ভরের একটি পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হলো। ধাতব খণ্ডকে একই ধাতুর তৈরি মানে দুইটাই ধাতু, 2 কেজি ভরের এটা পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হলো। ওকে, ধাতব খণ্ডটিকে একটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের স্তূপে রাখা হলো। ধাতুটির আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন, আর বরফ গলনের আপেক্ষিক সুততাপ ধাতুটার 334 কিলো জুল পার কেজি। কিলো জুল পার কেজি, এটা হচ্ছে ধাতুর। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4.2 কিলো জুল অর্থাৎ 4200 জুল পার কেজি পার কেলভিন। ওকে, তো এটা হচ্ছে দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 1-এ উত্তপ্ত ধাতব খণ্ডটি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে? কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে? ভাইয়া দেখো, ধাতব খণ্ডটাকে তুমি পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করেছো। তাহলে এই যে 1.67 ধাতব খণ্ড, এটার ভর দিই m1, 1.67, বলো এটার তাপমাত্রা কত? এটার তাপমাত্রা হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটারে 1000-এ উত্তপ্ত করছো, তার মানে 1273 কেলভিন।
এটা হচ্ছে এটার তাপমাত্রা। এবার এই খণ্ডটা নিয়ে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফের স্তূপে রাখলা। এই যে এখানে আইসের স্তূপ আছে, মনে করো এখানে অনেক অনেক বরফের টুকরা আছে, তুমি এই বরফের স্তূপের উপরে এই উত্তপ্ত খণ্ডটাকে এখানে রাখলা, উত্তপ্ত খণ্ডটাকে রাখলা। প্রশ্ন হচ্ছে এই খণ্ডটা কতটুকু বরফ গলাতে পারবে। ভাইয়া আমি ধরে নিচ্ছি এই খণ্ডটা, দেখো ভাই কতটুকু বরফ গলাতে পারবে, তোমরা আমাকে বলো। এই খণ্ডটা এখানে কি তাপ শক্তি দিবে, তাই না? আর বরফ তাপ শক্তি নিবে, তাহলে বরফ তাপ শক্তি নিয়ে কতটুকু বরফ গলবে সেটাই তো আমরা দেখতে চাই, তাই না? তো ভাই এই খণ্ডটা কতক্ষণ পর্যন্ত গলাতে পারবে? বরফ গলা মানে কি? মানে 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রির পানিতে রূপান্তর। বরফ গলা মানে কি এটা বুঝো, 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রির পানিতে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে দেখো তো কতক্ষণ পর্যন্ত বরফ গলাবে। ওর তাপমাত্রা কত এখন? ওর তাপমাত্রা এখন হচ্ছে 1273 কেলভিন, বা বলতে পারো 1000 ডিগ্রি সেলসিয়াস, একই কথা। ও কতক্ষণ পর্যন্ত বরফ গলাবে? দেখো ভাইয়া ও তাপ হারাবে, বরফ গ্রহণ করতে থাকবে, তাই না? আর বরফ গলতে থাকবে। এই যে বস্তুটা উত্তপ্ত, এই যে হিট বস্তুটা, এই যে হিট বয়, হিট ম্যাটেরিয়াল, এই হিট জিনিসটা কতক্ষণ পর্যন্ত বরফ গলাবে? ওর তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে না? ও যদি তাপ হারায় ফেলে ওর তাপমাত্রা কমতে থাকবে, কমতে 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 ওর তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে, মানে বরফের সমান বা গলিত পানির সমানে আসবে, তখনই বরফ গলানো অফ হয়ে যাবে। তাহলে আমি দেখতে চাই ও যে বরফ গলাচ্ছে ও সর্বমোট কত তাপ শক্তি দিচ্ছে বরফ গলানোর জন্য, সেটা আমরা দেখি। হচ্ছে কিউ সমান মানে হারানো তাপ, হারানো তাপ বা বর্জিত তাপ, মানে ওর বর্জিত তাপ Q1 সমান ms ডেল থিটা। m কত? এই যে উত্তপ্ত বস্তুটার ভর 1.67, s হচ্ছে উত্তপ্ত বস্তুটার s কত? 400 আপেক্ষিক তাপ 400। ডেল থিটা কত? ডেল থিটা হচ্ছে 1000 থেকে 0-তে আসবে, তাহলে 1000 মাইনাস 0। অনেকে বলবে ভাই এটা কেলভিনে কেন দেন নাই? কারণ আমরা একটু আগে দেখেছি সেলসিয়াসে তাপমাত্রার পার্থক্য যা, কেলভিনে তাই। দেখো তুমি যদি 1273 কেলভিন মাইনাস 0 ডিগ্রি মানে কি 273 কেলভিন দাও, তাও তো 1000 মাইনাস 0-রই সমান হবে, মানে 1000ই তো হবে। সো সেলসিয়াসে তাপমাত্রার পার্থক্য যা, কেলভিনেও তা। তুমি কেলভিনে তাপমাত্রা বসাও, নো প্রবলেম, সেলসিয়াসে পরিবর্তন লিখলেও নো প্রবলেম। তাহলে ওর বর্জিত তাপের পরিমাণটা কত হবে বলো? 1.67 ইন্টু 400 ইন্টু 1000, 668 3টা 0 জুল। মানে ও এই তাপ বর্জন করে 0-তে চলে আসবে। এই তাপটা গ্রহণ করবে কে? বরফ। এই তাপটা গ্রহণ করবে কে? বরফ। বরফ গ্রহণ করে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রির পানি হবে, তাই না? তাহলে আমরা জানি 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে রূপান্তর হতে গৃহীত তাপ, বরফের গৃহীত তাপের সূত্র কি? বরফ কিউ সমান mLF। এখন এই গৃহীত তাপটা সে কোত্থেকে পাবে? এই যে এইটা, এই উত্তপ্ত বস্তু থেকেই তো পাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি Q1, এই মানটাই, এই পরিমাণ তাপটাই বরফগুলো গ্রহণ করতেছে। তাহলে Q1 এর মান হচ্ছে 668 3টা 0। m এর মানটা আমি জানি না, কতটুকু বরফ গলবে সেটা আমি জানি না, m1। আর LF হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এটা বলে দিচ্ছে 334 কিলোজুল। যেটা বলে দিচ্ছে ওইটাই লিখবা। 334 কিলোজুল মানে 334 ইন্টু 1000 কিলোজুল পার কেজি পার কেলভিন। আচ্ছা ঠিক আছে, পার কেজি আর কি। তাহলে এখান থেকে m এর মানটা চলে আসবে, ভাগ 334 ভাগ 1000। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে m এর মান হচ্ছে 2 কেজি। আমরা কত কেজি বরফ গলবে? 2 কেজি বরফ গলবে, এটাই হচ্ছে অ্যান্সার। ভাইয়া ব্যাপারটা আবারও বুঝাই, এই বরফ এই উত্তপ্ত বস্তুটা কতক্ষণ পর্যন্ত বরফ গলাবে? যতক্ষণ না পর্যন্ত তাপমাত্রা কমে 0-তে আসবে। 0-তে আসলেও কতটুকু তাপ হারাইলো? এটুকু। এই তাপটাকে গ্রহণ করলো বরফ, তাহলে বরফের গৃহীত তাপ এখন এইটা সমান mLF। তাহলে m এর মানটা পেয়ে গেলাম 2 কেজি। তাহলে কয় কেজি বরফ সে গলাতে পারবে? 2 কেজি। শেষ। পরের প্রশ্নে যাই। দৃশ্যকল্প 1-এ যদি সমপরিমাণ বরফ উল্লিখিত উত্তপ্ত পাত্রে রাখা হতো, তাহলে বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত হতো? ভাই আমাদের উত্তপ্ত পাত্রের ভর কত? দেখো উত্তপ্ত পাত্রের ভর 2 কেজি,
পাত্রের তাপমাত্রা কত 1000। এই সেই পাত্রটা দেখো, এটা সেই আমাদের উত্তপ্ত পাত্র, এই কারণে লাল হয়ে গেছে। এই উত্তপ্ত পাত্রের ভর, এটার ভর দিলাম m1, এবার 2 কেজি। এটার তাপমাত্রা দিলাম আমি 1000 ডিগ্রি সেলসিয়াস। এবার এই পাত্রের মধ্যে আমি কি রাখলাম, সমপরিমাণ বরফ উল্লিখিত পাত্রে রাখা হতো। তাহলে বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা, তার মানে এইখানে আমি এসে এবার 2 কেজি বরফ রাখবো। এই যে বরফ কত কেজি, 2 কেজি রাখবো। এই বরফের তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। এখন বলো, যখন তুমি বরফটা রাখছো, এই বরফ আর পাত্রের মিশ্রণের তাপমাত্রা, দেখো মিশ্রণের তাপমাত্রা বলতে বোঝাচ্ছে, এখানে তোমরা বলো তাপকে হারাবে, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। গরম বস্তু তাপ হারাবে মানে পাত্রটা তাপ হারাবে, ফলে পাত্রের তাপমাত্রা কমতে থাকবে। আর বরফ তাপ গ্রহণ করবে, গলে পানি হবে, পানি হয়ে আরো গ্রহণ করবে তাপ, তাহলে এটার তাপমাত্রা বাড়তে থাকবে, এটা কমতে থাকবে, এটা বাড়তে থাকবে। একটা দেখো, একটা এই যে উচ্চতা আছে, একটা নিচুতা আছে, একটা কমতে থাকবে, এটা বাড়তে থাকবে। যখন তাপমাত্রা ইকুয়াল হয়ে যাবে, তখন এটা হবে দুইজনের সেম তাপমাত্রা, ওইটারই বলে মিশ্রণের তাপমাত্রা। ওর তাপমাত্রা বাড়বে, ওরটা কমবে, মানে ও তাপ হারাবে, ও তাপ গ্রহণ করবে। আর ওর হারানো তাপ আর ওর গৃহীত তাপ দুইটা কি হবে, সমান হবে। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তা আমি ধরে নিলাম ও তাপমাত্রা কমতে 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 চলে আসলো থিটা ডিগ্রি সেলসিয়াসে। ঠিক একইভাবে ওর তাপমাত্রা 0 থেকে বাড়তে বাড়তে চলে আসলো কোথায়, থিটা ডিগ্রি সেলসিয়াসে। এই যে থিটা ডিগ্রি সেলসিয়াস, এটাই কিন্তু মিশ্রণের তাপমাত্রা। আমাদের এই মিশ্রণের তাপমাত্রাটা বের করতে বলছে। তো আমরা বুঝতেই পারতেছি 2 কেজি ভরের 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাত্রটার তাপমাত্রা কমে কততে আসবে, থিটায় আসবে। তাইলে আমি লিখি উত্তপ্ত পাত্রের বর্জিত তাপ, ও তাপ বর্জন করে, এটা ডেফিনেটলি বর্জিত তাপ। উত্তপ্ত পাত্রের বর্জিত তাপ লিখলাম Q1 সমান ms ডেল থিটা, m1 s1 ডেল থিটা। m1 কত, 2 কেজি। পাত্রের আপেক্ষিক তাপ কত, পাত্রের ধাতুর আপেক্ষিক তাপ 400। আচ্ছা একই ধাতুর এই যে ধাতুর আপেক্ষিক তাপ 400 জুল। আচ্ছা 400 জুল পার কেজি পার কেলভিন। আর তাপমাত্রার পার্থক্য কত, 1000 থেকে থিটায় আসবে। এই থিটাইটাই হচ্ছে মিশ্রণের তাপমাত্রা, যে 1000 মাইনাস থিটা। বুঝতে পারতেছে কে বড়, এটা তাপমাত্রা 1000 থেকে কমতে 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 থিটায় আসবে। তাহলে কে বড়, 1000 বড়, থিটা ছোট। এটা হলো উত্তপ্ত তাপ পাত্রের বর্জিত তাপ। আর বরফের গৃহীত তাপ কত হবে, বরফের গৃহীত তাপ ভাইয়া, এটা তো 0 ডিগ্রির বরফ, সে আগে 0 ডিগ্রির পানি হবে, এরপর সে পাত্র থেকে তাপ গ্রহণ করবে। তো গৃহীত তাপ হবে দুইটা, একটা হচ্ছে Q2 সমান mLF, m কত, 2 কেজি। LF এর মান 334 ইন্টু 1000 দেওয়া আছে। এটা হচ্ছে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হইল, এটা মাত্র সে 0 ডিগ্রি সেলসিয়াস আইস টু 0 ডিগ্রি ওয়াটার হইল, 0 ডিগ্রি আইস টু 0 ডিগ্রি ওয়াটার হইল মাত্র। এক্ষেত্রে সে গ্রহণ করলো এইটুকু, সে তো 0 ডিগ্রিতে থাকবে না, সে পৌঁছাবে কত ডিগ্রিতে, থিটা ডিগ্রিতে, মিশ্রণের তাপমাত্রা। তাহলে আমরা বলতে পারি বরফের গৃহীত তাপ হবে দুইটা, একটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি আইস হইতে গৃহীত তাপ এটুকু, আর 0 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে ওয়াটার হইতে এতটুকু, আর 0 ডিগ্রি ওয়াটার থেকে মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাবে থিটা ডিগ্রি সেলসিয়াসে যেতে গৃহীত তাপ। মানে একটা হলো বরফ থেকে পানি হতে গৃহীত তাপ, আর এটা হচ্ছে পানি হতে, এই যে 0 ডিগ্রির পানি হতে থিটা মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাতে গৃহীত তাপ দিলাম Q3। এক্ষেত্রে 0 ডিগ্রি পানি হতে থিটা ডিগ্রিতে যাচ্ছে, তাহলে সূত্র হচ্ছে ms ডেল থিটা। m হচ্ছে পানির ভর মানে গলিত বরফের ভর 2 কেজি। s হচ্ছে বরফের আপেক্ষিক তাপ কত, বরফের আপেক্ষিক তাপ কি, সরি বরফ না, পানির আপেক্ষিক তাপ, যেহেতু সে অলরেডি পানি হয়ে গেছে। দেখো ব্যাপারটা বুঝো, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হইলো গৃহীত তাপ এটা। এখন এই 0 ডিগ্রি পানি পৌঁছাবে মিশ্রণের তাপমাত্রায়, তাহলে 0 ডিগ্রি পানি থেকে থিটা ডিগ্রিতে যেতে গৃহীত তাপ হচ্ছে m, পানির আপেক্ষিক তাপ 4200, কারণ অলরেডি সে পানি হয়ে গেছে, ডেল থিটা মানে সে 0 থেকে পৌঁছাবে কোথায়, থিটাতে। কে বড়, থিটা বড়, তাহলে থিটা মাইনাস 0। তাহলে আমরা এবার ক্যালোরিমিতির মূলনীতি থেকে জানি মোট গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এটাই তো ক্যালোরিমিতির মূলনীতি। এখানে তাপ বর্জন করছে কেডা, তাপ বর্জন করছে হচ্ছে আমাদের পাত্র, গ্রহণ করছে কে, বরফ।
তাহলে ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা জানি মোট গৃহীত তাপ সমান বর্জিত তাপ, জানি কি না ভাইয়া? জানি। আচ্ছা, এখানে অনেকে হয়তো ভাবতেছে ভাইয়া বরফটা কিভাবে বুঝলাম না। ভাইয়া বরফ আগে 0 ডিগ্রির পানি হবে, তারপর বাকি ইতিহাস। তো 0 ডিগ্রি পানি হওয়ার জন্য সে একটা তাপ গ্রহণ করবে, আর বাকি তাপ শক্তি দিয়ে সে থিটা ডিগ্রিতে পৌঁছাবে। তাহলে আমরা লিখতে পারি পাত্রের বর্জিত তাপ সমান বরফের এই যে দুইটা গৃহীত তাপ। পাত্রের বর্জিত তাপের সূত্র হচ্ছে এই যে এখানে 2 × 400 মানে 800 1000 মাইনাস থিটা, আর বরফের গৃহীত তাপ হচ্ছে একটা এমএলএফ, এই যে এমএলএফ 2 × 334 × 1000, এটা একটা প্লাস কিউ থ্রিটা কত 2 × 4200 × থিটা, 2 × 4200 × থিটা মাইনাস 0 মানে থিটা। খেয়াল করে দেখো এই সমীকরণে অজানা রাশি একটাই, সেটা হচ্ছে থিটা। ক্যালকুলেটর টিপ দিলে এই থিটার মানটা চলে আসবে, এবং এটাই হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। সোজা হিসাব, পাত্রটা উত্তপ্ত ছিল, সে তাপ শক্তি হারিয়ে তার তাপমাত্রা কমে থিটায় পৌঁছেছে, তাহলে 1000 থেকে থিটায় গেছে। আর বরফটা ঠান্ডা ছিল, তাপমাত্রা বেড়ে ফার্স্টে 0 ডিগ্রি পানি হয়েছে, এই পানি থেকে সে থিটায় পৌঁছেছে, তাই না? তাহলে এখান থেকে থিটার মান বের করব। সমাধান করো, 800 × 1000 মাইনাস 800 × 1000 মাইনাস 2 × 334 × 1000, 1,00,000 ওজুদ লক্ষ 1,32,000, এটা এই পাশে গেল। এবার 800 থিটা এই পাশে নিয়ে আসলাম, 2 × 4200 থিটা, থিটা কমন, 2 × 4200 প্লাস 800 9200, 1,32,000 ভাগ 9200, তাহলে আমরা পেয়ে যাব 14.34 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। ক্যালকুলেট করে দেখো, এটাই আসবে। হ্যাঁ দেখি তো, 800 × 1000 মাইনাস, আবারও দেখি 800 × 1000 মাইনাস 2 × 334 × 1000, 1,32,000। 800 থিটাকে এই পাশে নিয়ে আসলাম, 2 × 4200 থিটা কমন, তাহলে 2 × 4200 প্লাস 800 9200, 1,32,000 ভাই 9200, থিটার মান আসবে 14.34। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মিশ্রণের তাপমাত্রা। তার মানে এটার তাপমাত্রা কমতে কমতে 14তে আসবে, আর এটার তাপমাত্রা বাড়তে বাড়তে 14তে যাবে। ব্যাপারটা দারুণ কিন্তু। পরের কোশ্চেনে যাই। এবার দৃশ্যকল্প 2-এ চলে এসেছে, দেখি দৃশ্যকল্প 2-এ কি বলছে। দৃশ্যকল্প 2-এ বলছে যে, দৃশ্যকল্প 2টা আগে পড়ে নিই। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম টিনকে 1680 জুল তাপ দেওয়ায় এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হলো। টিনের গলনাঙ্ক 232 ডিগ্রি সেলসিয়াস। গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এই যে টিনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে 58,800 জুল পার কেজি। দৃশ্যকল্প 2-এর টিনের আপেক্ষিক তাপ বের করো। দেখো খুব সহজ, কি কি বলছে। 20 ডিগ্রি সেলসিয়াস 100 গ্রাম টিন, এত তাপ দেওয়ায় তাপমাত্রা হলো। এখান থেকে আমরা আপেক্ষিক তাপ বের করতে পারি। দেখো তো, আমরা জানি কিউ সমান কি ভাইয়া, ms ডেল থিটা। তাহলে টিনের আপেক্ষিক তাপ এর সমান হচ্ছে কিউ বাই এম ডেল থিটা। কিউ হচ্ছে তাপ শক্তি, এখানে কত তাপ শক্তি, 1680 জুল, 1680। এম কত, 100 গ্রাম মানে 0.1 কেজি। আর ডেল থিটা তাপমাত্রা পরিবর্তন 20 থেকে 100, 20 থেকে 100 পরিবর্তন হচ্ছে 100 মাইনাস 20, 100 মাইনাস 20। কেলভিনেও সেম পরিবর্তনটাই হবে, মানে 80। 100 মাইনাস 20 মানে 80, 1680 0.1 × 80, 210। আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। হচ্ছে অ্যান্সার, টিনের আপেক্ষিক তাপ। পরের কোশ্চেনে যাই। টিনের তাপমাত্রা 20 ডিগ্রিতে থাকা অবস্থায় ক্রমাগত এই তাপ প্রয়োগ করে একে গলানো সম্ভব কিনা। আমরা দেখতে চাই টিনকে গলানো সম্ভব কিনা ওই পরিমাণ তাপ প্রয়োগ করে। তাহলে আমরা কত তাপ টোটাল প্রয়োগ করব, 10.4 কিলো জুল। কিলো থেকে জুলে নিলে 10.4 × 1000 জুল, 10.4 × 1000, 10,400 জুল তাপ তুমি প্রয়োগ করে দেখবা টিনকে তুমি গলাতে পারতেছো কিনা। ওকে, দেখি টিনকে গলাতে পারি কিনা। ভাইয়া দেখো, টিনের গলনাঙ্ক হচ্ছে 232 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এবং টিনের গলনের আপেক্ষিক তাপ হচ্ছে 5,88,000
জুল পার কেজি। তার মানে তুমি যদি টিনকে এই পরিমাণ তাপ শক্তি মানে হচ্ছে, আচ্ছা গলনাঙ্ক হচ্ছে 32। আচ্ছা আমরা আগে দেখি যে টিনকে গলানোর জন্য মানে গলনাঙ্কে নিতে হবে, তাই না? গলনাঙ্কে নিতে আমার কত জুল তাপ শক্তি দিতে হয় দেখি। রেডি? দেখো টিনকে গলাইতে হলে কোথায় নিতে হবে? গলনাঙ্কে নিতে হবে। গলনাঙ্কে নিতে হলে আমার কত জুল তাপ শক্তি দিতে হয় সেটা দেখতে চাই। ওকে, দেখি টিনকে গলনাঙ্কে নিতে যে তাপ শক্তি দিতে হবে সেটা আমরা বের করি। যে তাপ শক্তি দিতে হবে মানে আমরা তো টিনটাকে গলাতে চাই। গলাতে হলে আমরা 20 থেকে, টিনের তাপমাত্রা কত আছে 20 থেকে আমরা 232 এ নিয়ে যাব। কিউ সমান হচ্ছে এম এস ডেল থিটা। এম কত? টিনের ভর 100 গ্রাম 0.1 কেজি। এস কত? একটু আগে বের করছি, কত? 210 টিনের আপেক্ষিক তাপ। আর ডেল থিটা হচ্ছে তুমি 20 থেকে 232 এ নিবা, তাহলে 232 মাইনাস 20 তাহলে কত আসতেছে বলো তো? 0.1 ইন্টু 2100 ইন্টু 232 মাইনাস 20 মানে হচ্ছে 212, তাহলে 44,520 জুল। এটা জাস্ট টিনটাকে তুমি গলনাঙ্কে নিলা। কোথায় নিলা? গলনাঙ্কে। এবার বুঝো, এই যে টিনের টুকরাটা, ওকে তুমি এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এই টিনের টুকরাটাকে নিয়ে গেলে 232 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটা গলনাঙ্কে আসছে, এখনো কিন্তু গলেনি। এখন এই টিনটা গলবে, এই টিনটা গলে গেল, এই যে গলে গেল, গলে 232 ডিগ্রি সেলসিয়াসের গলিত টিনে রূপান্তর হলো। কিসে রূপান্তর হলো? গলিত টিন। এখানে টিনটার অবস্থার চেঞ্জ হয়, তাপমাত্রার চেঞ্জ হয় না। তার মানে এখানে একটা সে সুপ্ত তাপ গ্রহণ করেছে, এখানে সে তার গৃহীত সুপ্ত তাপ হবে কিউ সমান। আবারও বুঝো, বরফ যখন গলনাঙ্কে যায় 0 ডিগ্রিতে, সে আগে 0 ডিগ্রির পানি হয়। ঠিক একইভাবে যে কোনো বস্তুই, যেমন টিন, গলনাঙ্কে পৌঁছানোর পরে সে 232 ডিগ্রির গলিত টিনে পরিণত হবে। সেক্ষেত্রে আমার গৃহীত তাপ হচ্ছে এমএলএফ। এমএলটি এর বেলায় এমএলটি দাও, টিনের বেলায় এম কত? 100 গ্রাম মানে 0.1 কেজি। আর টিনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে 588,000। তাইলে আমাদের টোটাল টিনকে গলাইতে কত তাপ লাগতেছে? 588,000 5880 জুল। তাহলে আমরা যে টিনটাকে গলাবো, আমাদের টিনকে গলাতে সর্বমোট কত তাপ লাগবে? দেখো, গলনাঙ্কে নিয়ে যেতে এই তাপটা লাগবে, এবং গলনাঙ্কে নিয়ে যাওয়ার পর এটাকে গলিত টিনে পরিণত করতে এই তাপটা লাগবে। তাহলে আমাদের সর্বমোট কত তাপ লাগতেছে? টিন গলাতে কত তাপ লাগতেছে? আবারও বুঝো, টিন গলানোর ক্ষেত্রে বরফ যদি গলাতে চাও, বরফকে আগে 0 ডিগ্রি বরফে নিতে হবে, এরপর সে 0 ডিগ্রি পানিতে রূপান্তর হবে। ঠিক একইভাবে যে কোনো বস্তু, যেমন টিনকে গলাতে চাইলে আগে তাকে গলনাঙ্কে নিছি, এই গলনাঙ্কে নিয়ে যেতে তাপ দিতে হইছে। এবার গলনাঙ্কে যাওয়ার পর সে গলিত টিনে যে রূপান্তর হলো, সেক্ষেত্রে সে একটা সুপ্ত তাপ গ্রহণ করেছে। তাহলে এই দুই তাপের সমষ্টি হচ্ছে টিন গলাইতে মোট তাপ। তো লিখে নাও, টিন গলাইতে মোট তাপ 44,520 যোগ 5,880, তাহলে 50,400। কত আসে? 50,400 জুল। এটা হচ্ছে টিন গলাতে মোট তাপের দরকার। তোমার হাতে আছে কত তাপ? তোমার হাতে আছে 10,400 জুল। তোমার হাতে আছে 10,400 জুল তাপ। তোমার টিন গলাতে লাগবে মাত্র 10.4 কিলো জুল, সরি 10,450 না, তোমার হাতে আছে 1,04,000 জুল তাপ। এটা তোমার হাতে আছে, মানে তুমি এই পরিমাণ তাপ যোগান দিতে পারবা, কিন্তু লাগে মাত্র 50,400। তাহলে কি টিন কি তুমি গলাইতে পারবা না? ইয়েস। তাহলে 10.4 কিলো জুল তাপ প্রয়োগ করে টিনকে গলানো সম্ভব, কারণ গলাইতে আমার লাগবে মাত্র 50,400, তোমার হাতে আছে 1,04,000। তার মানে অবশ্যই তুমি এর অর্ধেক তাপ দিয়ে এটা গলায় দিতে পারবা। পরের কোশ্চেন আমাদের একটা শেষ, পরের নেক্সট কোশ্চেনে যাই। আমরা এইভাবে 4টা সিকিউ সলভ করবো, একটা সিকিউ ডান। এই সিকিউতে কি বলছে? -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম বরফকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 কেজি পানিতে মিশানো হলো। ওকে, সবকিছু দেওয়া আছে। বলছে -5 ডিগ্রি 500 গ্রাম বরফকে 0 ডিগ্রি বরফে পরিণত করতে কত তাপ প্রয়োজন? ভাইয়া
-5 ডিগ্রি সেলসিয়াসের বরফ এখান থেকে আসবে 0 ডিগ্রির বরফ, 0 ডিগ্রির বরফ, এটা আইসি আছে, মানে অবস্থার চেঞ্জ হয়েছে না, এটা বরফ ছিল, বরফই আছে। তাহলে কত তাপ প্রয়োজন হবে? কিউ সমান এম এস ডেল থিটা, বাচ্চাদের অঙ্ক। এম কত, কত কেজি? 500 গ্রাম, মানে 0.5। এস হচ্ছে বরফের আপেক্ষিক তাপ 2100, কারণ জিনিসটা এখনো বরফই আছে, তাহলে বরফের আপেক্ষিক তাপ 2100। ডেল থিটা তাপমাত্রার পরিবর্তন, দেখো -5 থেকে 0 হয়েছে, তাহলে আমরা লিখতে পারি ফাইনাল তাপমাত্রা 0 মাইনাস আদি তাপমাত্রা -5। কেলভিনে নিয়ে গেলেও দেখো মাইনাসে মাইনাসে +5, 0 মাইনাস মানে 0 +5 মানে 5। কেলভিনে নিলেও এই তাপমাত্রার ডিফারেন্সটা 5ই আসবে। কেন? 273 কেলভিন, এটা কত? 268 কেলভিন, বিয়োগ হবে, তাহলে 5ই আসবে। ক্যালকুলেট করলে কত আসে বলো? ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 0.5 ইন্টু 2100 ইন্টু 5, 5250 জুল। তাহলে 5250 জুল তাপ প্রয়োগ করলে -5 এর 500 গ্রাম বরফ 0 ডিগ্রি বরফে রূপান্তর হবে। পরের প্রশ্নে, বরফটি 0 ডিগ্রি তাপমাত্রার হলে এটিকে 0 ডিগ্রি পানিতে পরিণত করতে, আরে ভাই এটা তো আরো সহজ প্রশ্ন, কিউ সমান mLf। এম কত? 0.5 মানে 500 গ্রাম, আর এলএফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 334 দিছে। যদি 334 দেওয়া থাকে 334, আর না দেওয়া থাকলে আমরা যেটা বলছি 3,36,000, 3,34,000 দিয়ে দিছে, অঙ্ক করে ফেলবা, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোয়েশ্চেন, মিশ্রণের তাপমাত্রা পারবা না ভাই? কাকে কাকে মিশাইছো? -5 ডিগ্রির বরফের সাথে 30 ডিগ্রির 4 কেজি পানি, তাহলে এখানে পানি 30 ডিগ্রি সেলসিয়াসের 4 কেজি পানি, এখানে মিশাইছো -5 ডিগ্রির 0.5 কেজি মানে 500 গ্রাম বরফ। এবার মিশ্রণের তাপমাত্রা আমি ধরে নিচ্ছি এখানে গরমকে পানি, তাহলে পানি তাপ হারাবে, বরফ তাপ গ্রহণ করবে। পানি তাপ হারাইতে হারাইতে থিটায় পৌঁছাইলো, বরফ তাপ গ্রহণ করতে করতে থিটায় পৌঁছাইলো। তাহলে আমাদের গৃহীত তাপ সমান বর্জিত তাপ দিয়ে আমরা মিশ্রণের তাপমাত্রা বের করব। এখানে তাপ বর্জন করে কে? পানি, তাহলে বর্জিত তাপটা আগে বের করি। বর্জিত তাপ পানির Q1 সমান পানির ভর m, পানির আপেক্ষিক তাপ s, ডেল থিটা, সে 30 থেকে থিটায় পৌঁছাবে, তাহলে বড় কে 30 মাইনাস থিটা। এটা হচ্ছে পানির বর্জিত তাপ। তাপ গ্রহণ করে কে? বরফ। বরফ আগে -5 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে পৌঁছাবে। দেখো বরফের গৃহীত তাপ, এই যে বরফ আগে -5 ডিগ্রির বরফ থেকে সে আগে 0 ডিগ্রির বরফে পৌঁছাবে, তাহলে এখানে লিখো -5 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে আগে সে কোথায় পৌঁছাবে? 0 ডিগ্রি সেলসিয়াসের আইস। এক্ষেত্রে বরফ কর্তৃক গৃহীত তাপ হবে ms ডেল থিটা, যেটা আগে বের করছো, এই যে আগের অঙ্কে বের করছো, -5 থেকে 0 তে পৌঁছাইতে 5250, এটা আর আমরা করলাম না, এখানে পৌঁছাই শেষ না, মাত্র তো তাপমাত্রা হলো 0 ডিগ্রি। এখান থেকে সে থিটায় পৌঁছাবে, থিটায় পৌঁছানোর জন্য আগে তার কি হইতে হবে? পানি হইতে হবে। পানি হওয়ার ক্ষেত্রে সে আবার তাপ গ্রহণ করবে, এটা হচ্ছে mLf, সেটাও বের করছো তুমি, এটাও বের করছো, এই যে এখানে mLf 0.5 ইন্টু 3,34,000, 0.5 ইন্টু 3,34,000, তাহলে এটা হবে 1,67,000 জুল। কথা বুঝছো? এখনো সে কত ডিগ্রিতে আছে? 0 ডিগ্রি, কারণ এটা মানে কি? এটা মানে হচ্ছে সে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হইল, এবার এই 0 ডিগ্রির পানি থেকে সে থিটা ডিগ্রিতে পৌঁছাবে, এক্ষেত্রে তার আবারও গৃহীত তাপ হবে, এবার কিন্তু সে 0 ডিগ্রি ওয়াটার থেকে 0 ডিগ্রি থিটা ডিগ্রি ওয়াটার, মনে থাকে যেন। দেখো -5 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি আইস পৌঁছাতে তাপ শক্তি, 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি ওয়াটার পৌঁছাতে তাপ শক্তি, এবার 0 ডিগ্রি ওয়াটার থেকে থিটা ডিগ্রি ওয়াটারে পৌঁছাবে, এই যে মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাবে, আবার ms ডেল থিটা। m কত? 0.5, s কত? এবার কিন্তু পানি, অলরেডি পানি হয়ে গেছে, তার মানে 4200। ডেল থিটা কত? 0 থেকে থিটায় পৌঁছাবে, তার মানে থিটা -0। তাহলে এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটার সমষ্টি হচ্ছে বরফের গৃহীত তাপ, এটা হচ্ছে পানির বর্জিত তাপ। তো লিখবো গৃহীত তাপ Q2 প্লাস Q3 প্লাস Q4 এর সমষ্টি হচ্ছে বর্জিত তাপ। এই পুরো সমীকরণে অজানা রাশি থাকবে একটা, থিটা। এই অজানা রাশিটা বের করবা, আমি অজানা রাশির মানটা লিখে দিচ্ছি। অজানা রাশি কত হবে বলতো? থিটার মানটা, এই অজানা যে তাপমাত্রা সেটার মান হবে 17.55 ডিগ্রি সেলসিয়াস।
সেটা ক্যালকুলেট করার দায়িত্ব তোমাদের, সব যদি আমি করা দিই তাহলে হবে না তো। তাহলে 17.55 ডিগ্রি সেলসিয়াস হবে মিশ্রণের তাপমাত্রা। এবার বলছে পানি সর্বোচ্চ কতটুকু বরফকে গলাতে সক্ষম হবে। ভাইয়া আমরা জানি বরফ গলাইতে হইলে মানে পানির তাপমাত্রা কত, ওই আগের অঙ্কের মতো 30। এই পানি বরফ গলাইতে পারলে বরফ কতক্ষণ পর্যন্ত সে গলাতে পারবে বলো। এই যে 30 ডিগ্রি পানি, এই পানি কতক্ষণ পর্যন্ত বরফ গলাতে পারবে? যতক্ষণ না এই পানির তাপমাত্রা কোথায় যায়, জিরোতে যায়। তাহলে আমরা যেটা করব, মানে পানির তাপমাত্রা যদি জিরোতে চলে যায়, কমতে 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 জিরোতে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত সে বরফটাকে গলাতে পারবে। তাহলে আমরা দেখতে চাই পানির তাপমাত্রা 30 থেকে জিরোতে গেলে পানি কতটুকু তাপ বর্জন করে সেটা একটু দেখি। আমি বলে দিছি 30 থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে যেতে পানির বর্জিত তাপ ms ডেল থিটা। পানির ভর কত? পানির ভর আছে হচ্ছে 4 কেজি। পানির আপেক্ষিক তাপ 4200। কোত্থেকে কোথায়? 30 থেকে 0তে পৌঁছাবে। এটা 0, এটা 0 বলে থিটা দিয়ে দিছি। তাইলে 4 × 4200 × 30, 504 1 2 3 জুল। দেখো ভাই, এবার এই পানিটা কতটুকু বরফ গলাইতে পারবে? এই পানি মানে এই যে এই তাপশক্তি দিয়ে তুমি কতটুকু বরফ গলাইতে পারবে? দেখো পানি তোমাকে এই পরিমাণ তাপশক্তি সাপ্লাই দিছে, এবার এই সাপ্লাই তাপশক্তি দিয়ে তুমি কতটুকু বরফ গলাইতে পারবা? দিস ইজ দ্য প্রশ্ন। তুমি এই সাপ্লাইড যে ইয়াটা দিছে, তোমার হাতে শক্তি আছে এইটুকু তাপশক্তি, এটা দিয়ে আমি কতটুকু বরফ তুমি গলাতে পারবা? আচ্ছা প্রশ্নটা একটু খেয়াল করি ভালো মতো, সর্বোচ্চ কতটুকু বরফকে গলাতে পারবে? আমি একটু দেখি এইখানে যে 500 গ্রাম বরফ আছে এর মধ্যে সর্বোচ্চ কতটুকু বরফকে সে গলাতে পারবে। তোমার হাতে আছে এই শক্তিটা, এটা দিয়ে তুমি সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে পারবা। আমি যদি দেখি -5 থেকে ওই যে 500 গ্রাম বরফকে যদি 0 ডিগ্রি পানিতে রূপান্তর করি, -5 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে আমরা যদি এই 500 গ্রাম বরফকে গলাতে চাই তাহলে রূপান্তর করতে হবে 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার, তাই না? এক্ষেত্রে বরফের টোটাল গৃহীত তাপ হবে, একটা হচ্ছে Q2, এটা -5 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি আইস হবে। এক্ষেত্রে আমরা প্রথম অঙ্কে করছি Q2 এর মান হবে এই যে -5 থেকে 0 ডিগ্রি আইস হতে 5250, Q2 এর মান হবে 5250 জুল। আবার 0 ডিগ্রি আইস হতে 0 ডিগ্রি ওয়াটার হতে তাপশক্তি মনে হবে লাগবে কত? 0 ডিগ্রি আইস হতে 0 ডিগ্রি ওয়াটার হতে তাপশক্তি লাগবে 334 2 ভাগ, 1,67,000। এটা করছি কিন্তু জুল। কথা বুঝছো, আমাদের হাতে যতটুকু বরফ আছে মানে 500 গ্রাম আছে, এই 500 গ্রাম বরফকে -5 থেকে যদি 0 ডিগ্রি ওয়াটারে কনভার্ট করতে চাই, আমার তাপশক্তির প্রয়োজন হবে টোটাল, এটা প্রয়োজন Q2 + Q3, এটুকু প্রয়োজন কত? 1,67,000 যোগ 5250, 1,72,250 জুল। আমাদের প্রয়োজন এইটা। আমি যদি ওই সর্বোচ্চ বরফটাকে গলাতে চাই, 500 গ্রামকেই গলায় ফেলতে চাই, আমাদের প্রয়োজন এটা, প্রয়োজন হচ্ছে এটুকু। আছে এতটা, আছে 5 লাখ। তাহলে কি সর্বোচ্চ কতটুকু বরফ গলাইতে পারবো? পুরোটারেই গলায় দিতে পারবো। মানে আমি এর 5 ভাগের মানে হচ্ছে এর 2 ভাগ দিয়েই আমি পুরো বরফটাকেই গলায় ফেলতে পারবো। মানে মোট কথা বরফ গলানোর জন্য তোমার হাতে আজ তাপশক্তি আছে 5 লাখ, তোমার বরফ গলাইয়া পানি বানাইতে তোমার লাগবে মাত্র 1,72,000। তাহলে কি তুমি পারবা না? হ্যাঁ পারবা, অবশ্যই পুরো বরফ যে 500 গ্রাম পুরো বরফটাকে তুমি গলায় ফেলতে পারবা। ওকে পরের কোশ্চেনে যাই আমরা। ওকে ইফতারের সময় হয়ে গেছে, আমি শুট করতেছি পাগলা শুট। পরের প্রশ্ন, এটা খুব সহজ প্রশ্ন। দৃশ্যকল্প 1-এ পরিবর্তিত তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করো। পরিবর্তিত তাপমাত্রা কত? দেখো রেল লাইনের 18 মিটার দৈর্ঘ্য, লোহার ব্যবহৃত রয়েছে, দুটি পাতের মধ্যে 3 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়। ফাঁকা রাখা হয় এই কারণেই যে রেল যখন যায় চাকার ঘর্ষণে তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ফাঁকা থাকলে ওই গ্যাপটা মিলে যায়, ফাঁকা না থাকলে গ্যাপের উপরে দিয়া রেল লাইন বেঁকে যায়, এই কারণে ফাঁকা রাখা হয়। এগুলো নিয়ে থিওরি ক্লাসে ইন ডিটেলস পড়াশোনা হবে, আমাদের জন্য ফাঁকা রাখা হয়। স্থানটির স্বাভাবিক তাপমাত্রা 25। ওকে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12 ডিগ্রি বেড়ে গেল, তাহলে বর্তমান তাপমাত্রা কত বা পরিবর্তিত তাপমাত্রা কত বলো? পরিবর্তিত তাপমাত্রা
তাপমাত্রা 25 ছিল 12 বাইরে গেছে, তাহলে 25 প্লাস 12 এটা হচ্ছে পরিবর্তিত তাপমাত্রা মানে 37 ডিগ্রি সেলসিয়াস। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে আলফা দিয়ে দিছে। দৃশ্যকল্প একে ফারেনহাইটে রূপান্তর করো, মানে 37 কে তুমি ফারেনহাইটে রূপান্তর করবে। আমরা জানি c/5 f - 32/9, এখান থেকে f - 32 সমান হচ্ছে c/5 × 9। সুতরাং ফারেনহাইটে রূপান্তর করতে হলে f এর মান আসবে c/5 × 9 প্লাস 32। c এর মান কত? c এর মান 37/5 প্লাস 32 ফারেনহাইট নিলে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এই হচ্ছে ফারেনহাইটে রূপান্তর করে ফেললাম, ডান। পরের প্রশ্নতে যাই। দৃশ্যকল্প একে বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে কিনা। ভাইয়া তুমি কিছু বুঝো না বুঝো, মনে করো রেল লাইনের মাঝে ফাঁক আছে কত? 3 সেন্টিমিটার। ওকে, ফাঁক ধরো। এখন এই ফাঁকটা যদি ভরাট হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট করবে, এই ফাঁক যদি ভরাট না হয় তাহলে অ্যাক্সিডেন্ট করবে না, সোজা হিসাব। ছোটবেলা আমি এই ফাঁকটা কিছু বুঝতাম না, রেল লাইনের মাঝখানে কোন ফাঁক, ওই যে আমি বলি ওটা অ্যানিমেশন, ওটা যদি চিত্র দিয়ে দেখে আরো সহজে বুঝতে দরকার নাই আপাতত। তো এই ধরো এটা দৈর্ঘ্য বাড়তে বাড়তে, ধরো এটা বাড়তে বাড়তে যদি এই মাঝখানে যে গ্যাপ এটা ফুল হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হয়, আর যদি এই গ্যাপটা ফুল না হয় তাহলে অ্যাক্সিডেন্ট হয় না। তাহলে আমি দেখতে চাই যে এখানে কি হয়েছে, বলছে যে তাপমাত্রায় বর্ধিত তাপমাত্রায় নিরাপদ হবে কিনা। আমি দেখতে চাই বর্ধিত তাপমাত্রায় এই যে 3 সেন্টিমিটার ফাঁকা, এটা কি ভরাট হয়ে যায় না ফাঁকা থাকে, সেটা আমরা দেখব। তো ভাইয়া তাপমাত্রা কত? শুরুর তাপমাত্রা হচ্ছে θ1 25 ডিগ্রি সেলসিয়াস, বর্ধিত তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। আমরা এক্ষেত্রে দেখব দৈর্ঘ্য প্রসারণ কত হয়। আমরা বের করব দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ মানে L2 - L1, এটাকে আমরা ডেল এল বলতে পারি। তো আমরা জানি আলফা সমান L2 - L1 মানে ডেল এল ইন্টু L1 ডেল থিটা। সুতরাং আমাদের এখানে ডেল এল এর মানটা কত আসবে? আলফা L1 ডেল থিটা। আলফা কত? 11.6 ইন্টু 10⁻⁻6। L1 কত? আদি দৈর্ঘ্য 18, ডেল থিটা হচ্ছে 12, যে 37 - 25 মানে 12, 11.6 ইন্টু 10⁻⁻6 ইন্টু 18 ইন্টু 12। আমরা দেখতে পাচ্ছি এটাকে তুমি সেন্টিমিটারে নিলে, যদি তুমি সেন্টিমিটার নাও, এটা তো মিটারে আছে, সেন্টিমিটার নিলে 0.25056 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়াইলেও মাত্র এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়। আমার কাছে গ্যাপ আছে 3 সেন্টিমিটার, দৈর্ঘ্য যদি 0.25 সেন্টিমিটার বৃদ্ধি পায় সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ধরো এই গ্যাপ আছে 3 সেন্টিমিটার, তো দৈর্ঘ্য বাড়লো মাত্র একটু সামান্য, তাহলে গ্যাপ কি ফিল আপ হয়েছে? হয় নাই। তার মানে নিরাপদে চলতে পারবে, তাপমাত্রা বাড়লেও আমার এখানে রেল গাড়িটা নিরাপদে চলতে পারবে। নেক্সট, দৃশ্যকল্প 2-এ উদ্দীপকের তাপমাত্রা পরিবর্তনের জন্য দণ্ডের চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে। দৃশ্যকল্প 2 তো পড়িই নাই। দৃশ্যকল্প 2-এ বলছে 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহার তৈরি একটি দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে আলফা, এল দেওয়া আছে, আলফা দেওয়া আছে। একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখলো তাপমাত্রা 80 ডিগ্রি বাড়ালে 80 ডিগ্রি বাড়ালে মানে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে 80, ঘনত্ব এত হয়। লোহার ঘনত্ব 7800, মানে তাপমাত্রা বাড়াইলে ঘনত্ব কমে গেছে, তাই না? ওকে। দৃশ্যকল্প 2-এ তাপমাত্রা পরিবর্তনে দণ্ডের চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে, মানে L2টা কত। আমরা জানি আলফা সমান L2 - L1 বাই L1 ডেল থিটা, তাই না? তাহলে L2 বের করতে বলছে, L2 - L1 সমান হচ্ছে আলফা L1 ডেল থিটা। সুতরাং আমার কাছে চাইছে L2টা হচ্ছে আলফা L1 ডেল থিটা প্লাস L1 কমন নিলে 1 প্লাস আলফা ডেল থিটা। L1 কি দেওয়া আছে? ইয়েস, 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটারকে মিটার নিলে 0.6, 1 প্লাস আলফা দেওয়া আছে, হ্যাঁ 12 ইন্টু 10⁻⁻6 ডেল থিটা মানে তাপমাত্রার পরিবর্তন কত, সেটা 80 ডিগ্রি। এই যে এখানে অনেকে ভুল করবে, 80 ডিগ্রি সেলসিয়াসকে অনেকে কেলভিনে নিবে, বাট না, মনে রাখবা 80 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো মানে কেলভিনে 80 কেলভিন বাড়ছে। সেটাই প্রথমে বলছি যে সেলসিয়াসে যেটুকু বাড়ায় কেলভিনে এটুকুই বাড়ে। তাহলে কত হয়? 80। এটা 80 কেলভিন, 80 ডিগ্রি, একই, পরিবর্তনটা সেম। 12 ইন্টু 10⁻⁻6 ইন্টু 80 প্লাস 1.6 গুণ
তাহলে এটা হচ্ছে 0.600576, সামান্য একটু বাড়ছে, এই কারণে পুরোটা লিখবা, এত মিটার। এই হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য। ওকে, চূড়ান্ত দৈর্ঘ্য সেন্টিমিটার নিলে বুঝতে পারতেছো কত হবে। পরের কোশ্চেন, দৃশ্যকল্প 2 এর দণ্ডটির দৈর্ঘ্য পরিবর্তন কত? করলাম তো। আচ্ছা, দৃশ্যকল্প 2 এর দণ্ডটির দৈর্ঘ্য পরিবর্তন, আচ্ছা এটা করি নেই। দৈর্ঘ্য পরিবর্তন মানে L2 মাইনাস L1। L2 কত? 0.600576 মাইনাস 0.6, বাচ্চাদের অঙ্ক, 0.600576 মাইনাস 0.6, 5.76 10⁻⁻4 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন। 4 নাম্বার। 5 নাম্বার প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন, চমৎকার মানে চমৎকার। দৃশ্যকল্প 2 এ শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা? শিক্ষার্থী পর্যবেক্ষণ করে কি দেখছে? তাপমাত্রা 80 ডিগ্রি বাড়ানোর কারণে ঘনত্ব এত হয়ে গেছে, আমরা এই ঘনত্বটাই বের করব। ভাই তাপমাত্রা বাড়াইলে আয়তন চেঞ্জ হয়, আয়তন চেঞ্জ হলে ঘনত্বও চেঞ্জ হয়, মনে থাকে জানো। তো ভাই তাপমাত্রা বাড়াইলে কি ভর চেঞ্জ হয়? না। তাহলে খণ্ডের ভর সেম থাকে, ভর সমান কি আয়তন ইন্টু ঘনত্ব। এখন দেখো তাপমাত্রা বাড়ানোর পূর্বে ভর যা, পরেও কি ভর তাই, কিন্তু পরে ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে, আয়তনও চেঞ্জ হয়ে যাবে। আমি বলতে পারি ভর সেম আছে, তাহলে ঘনত্ব এবং আয়তনের গুণফলটা সেম থাকবে। হয়তো বা তাপমাত্রা দেখো ভাই, তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, আয়তন বাড়লে ঘনত্ব কমবে, ডেফিনেটলি ঘনত্ব কমবে, আয়তন বাড়লে ঘনত্ব কমবে, স্বাভাবিক। তা কিন্তু ভর তো সেম, এই কারণে ρ1 v1 সমান ρ2 v2 আমরা লিখতে পারবো, এটা আলাদা করে লিখলাম। কারণ দেখো ভাই আমরা তাপমাত্রা বাড়াবো, আমরা দেখবো আয়তনের কি চেঞ্জ হয়, এরপর আমরা ঘনত্ব বের করব। আয়তনের চেঞ্জ জানতে হলে আমার আগে গামার মান জানতে হবে। তো গামা আমি কিভাবে বের করতে পারি? ওকে, এখানে আলফা দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা ফার্স্ট অফ অল কি বের করব? আমরা আয়তনের চেঞ্জ বের করব, সেখান থেকে আমরা ঘনত্বের চেঞ্জটা বের করব, বুঝছো? ব্যাপারটা এইভাবে রিলেট করো যে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, ফলে ঘনত্ব কমবে। সো আমরা আয়তনের চেঞ্জ থেকে ঘনত্বটা বের করে দেখব শিক্ষার্থীর মন্তব্য ঠিক আছে কিনা। তো আমার গামা জানতে হবে, আয়তন রিলেটেড কথাবার্তা মানে গামা জানতে হবে। সো আমরা জানি গামা মানে 3 আলফা, তো গামার মান কিন্তু জানা হয়ে গেছে 3 আলফা। 3 আলফা কত? 3 × 12 × 10⁻⁻6, 3.6 × 10⁻⁻5 পার কেলভিন, এই হচ্ছে গামা। আমরা জানি গামা সমান v2 - v1 ডেল থিটা, জানি কিনা? সেখান থেকে আমরা দেখি তো v2 - v1 সমান v1 গামা ডেল থিটা। এই v1টাকে, এই যে v2 সমান এই v1টাকে ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে, v1 কমন নিলে 1 প্লাস গামা ইন্টু ডেল থিটা। আমরা যদি v2/v1 করি, v2/v1 সমান কত হবে? 1 প্লাস গামা, গামা কত? 3.6 10⁻⁻5 ইন্টু ডেল থিটা কত? 80। তাপমাত্রা বাড়াইছো কত? 80। ডেল থিটা কিন্তু 80, কত হচ্ছে? 1.00288। এটা হচ্ছে v2/v1। এবার আমরা প্রথমে যে কথাটা বলছিলাম, তাপমাত্রা বাড়াবার যাই করো ঘনত্ব আয়তন চেঞ্জ হবে, বাট ভর কি থাকবে? সেম থাকবে। তাপমাত্রা বাড়ানোর পূর্বে ভর, পরের ভর সেম, তার মানে ρ1 v1 সমান কি ρ2 v2 লেখা যায়। তাহলে এখানে আছে v2/v1, সুতরাং v2/v1, v2 এর নিচে v1 কে নিয়ে গেছি, তাহলে ρ1 এর নিচে ρ2 চলে আসবে। তাহলে এইখান থেকে v2/v1 এর জায়গায় আমরা লিখতে পারি ρ1/ρ2 সমান 1.00288। আমরা পরিবর্তিত ঘনত্বটা বের করব, ρ2 বের করব। ρ2 হবে ρ1/1.00288। ρ1 এর মান দেওয়া আছে, দেখো লোহার ঘনত্ব দেওয়া আছে 7800 ডিভাইডেড বাই 1.00288, আমরা পাচ্ছি 7777.6 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে পরিবর্তিত ঘনত্ব। আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তিত ঘনত্বটা হচ্ছে এটা, যা শিক্ষার্থীর মন্তব্যের সাথে ঠিক আছে, মিলছে। অঙ্কটা কিন্তু খুবই চমৎকার। ফার্স্ট অফ অল আবার বুঝো, বলছে শিক্ষার্থীর মন্তব্য ঠিক না, শিক্ষার্থী কি মন্তব্য করতেছে? ঘনত্বের মন্তব্য করছে। তাহলে আমার ঘনত্ব বের করতে হবে। ঘনত্ব কই আছে? ভরের মধ্যে। ভর যেহেতু চেঞ্জ হয় না, তাহলে ρ1 v1 সমান ρ2 v2 লিখে দিলাম। এবার ভি নিয়ে কাজ, গামা আলফা দেওয়া আছে, গামা বের করব।
তাহলে ভি আর ভি2 আর ভি1 এর অনুপাতটা বের করে ρ1 ρ2 অনুপাতটা হবে এটাই, কারণ ভি2/ভি1 ρ1 বাই ρ2, ρ2 মান হচ্ছে ρ1 বাই এটা, তার মানে আমার পরিবর্তিত ঘনত্ব হচ্ছে এইটা, মানে আয়তন তাপমাত্রা বাড়াইছো আয়তন বাড়ছে, আর আয়তন বাড়লে কি ভাইয়া ঘনত্বটা কমবে, এবং সেই ঘনত্ব হচ্ছে 7777.6, যেটা শিক্ষার্থীর সাথে ম্যাচ হচ্ছে, তার মানে শিক্ষার্থীর পর্যবেক্ষণ কি ছিল, সঠিক ছিল। আমাদের লাস্ট সিকিউ, তো সবাই একটু মনোযোগ সহকারে দেখবা এই লাস্ট সিকিউটা। বলছে ক্ষেত্র প্রসারণ সহগ বের করো, বিটা বিটা সমান কত হবে, a2 মাইনাস a1 বাই a1 ডেল থিটা। রোজার সময় শুট করতেছি, ইফতারের টাইম হয়ে গেছে 5:51 বাজে, তারপর এই কারণে একটু দ্রুত পড়াচ্ছি, তো যাদের কাছে দ্রুত মনে হবে তারা ভিডিওটা স্লো করে দেখবা। a2 মাইনাস a1 বাই a1 ডেল থিটা, বলো a2 কত? এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে এত হইল, তাইলে ক্ষেত্রফল a2 হচ্ছে 668 মাইনাস a1 কত 200, দুইটাই কি সেন্টিমিটার স্কোয়ার, তো সেন্টিমিটার স্কোয়ারে রাখলাম, নিচেরটাও কি সেন্টিমিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার নেওয়ার দরকার নেই, উপরের সেন্টিমিটার স্কোয়ার নিচের সেন্টিমিটার স্কোয়ার কাটা ইন্টু ডেল থিটা, 20 থেকে 120, তাহলে ডেল থিটা হচ্ছে 100, এটা যা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার বিটা। একক কি পার কেলভিন, শেষ। আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো, ভাই বিটা পাইছো না, বিটার মানটা কত হয় একটু দেখি, 200.668 মাইনাস 200 ডিভাইডেড বাই 200 ডিভাইডেড বাই 100, 3.34 10⁻⁵ পার কেলভিন, এটা হচ্ছে বিটা। বিটা থেকে আমরা গামা বের করতে পারবো, আয়তন প্রসারণ সহগ বের করতে বলছে না, আমরা জানি 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা, আমার বিটা থেকে গামা লাগবে, তাহলে এই সমীকরণ, তাহলে গামা সমান 3/2 বিটা, 3/2 বিটার মান কত 3.34 10⁻⁵, তাহলে এটা হচ্ছে 5.01 10⁻⁵ পার কেলভিন, একক তো সেমি। উত্তপ্ত ইস্পাত খণ্ডটিকে অ্যালুমিনিয়াম পাত্রে রাখলে এত তাপমাত্রা পানিতে ফেলে দিলে এবং মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করা যাবে কিনা, আমাদের এটাই লাস্ট প্রশ্ন 3 নাম্বারটা। চলো দেখি, এই যে দেখো আর কোনো কোয়েশ্চেন নেই, তো চলো এটা করতে পারি কিনা, এটা করতে পারলেই হবে। তোমরা আগে নিজেরা ট্রাই করো, যেহেতু মিশ্রণের তাপমাত্রা অলরেডি অনেকটি করাইছি, এবার আমি করে দিচ্ছি। উত্তপ্ত ইস্পাত খণ্ডটিকে, ইস্পাত এই যে ইস্পাতের যে খণ্ড, এটা তাপমাত্রা কত 120, উত্তপ্ত অ্যালুমিনিয়াম পাত্রে রাখা, এই হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা পাত্র, দেখো এই পাত্রটা অ্যালুমিনিয়াম, এখানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে, মোটামুটি ঠান্ডা পানি, 40 ডিগ্রি তো তাও কম ঠান্ডা না, মানে গরমই আছে, পানির তাপমাত্রা 40, এই পানিটা কোথায় আছে, পাত্রে আছে, তাহলে এই পাত্রের তাপমাত্রাও কত 40ই, মনে থাকে জানো, এখানে খালি পানি চিন্তা করলে হবে না, পানি কার মধ্যে আছে, পাত্র, তাহলে পাত্র পানি দুইটা আছে, এখানে দুইটা জিনিস, এর মধ্যে তৃতীয় জিনিস ফালাইলা উত্তপ্ত, এই যে এটা 120 ডিগ্রি সেলসিয়াস, এটা ভট্টর কিছুই দেওয়া নেই, বলছে এই তিনটা, এই যে এখানে পাত্র পানি এবং এটা মিলে, দেখো এখানে তাপ হারাবে কে, এই যে লালটা, এটা তাপ হারাবে, তাপ হারাইতে হারাইতে ও θ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, আর এই পানি আর পাত্র তাপ গ্রহণ করে পৌঁছাবে θ ডিগ্রিতে, এই থিটার মান বের করতে বলছে, তাহলে তাপ হারাই কেরা, এখানে কারো ভর দেওয়া নাই, আমরা সব ধরে নেব, ধরে অঙ্কটা করব, আমাদের মেইন কোয়েশ্চেনে সব দেওয়া থাকবে। দেখো ও তাপ হারিয়ে থিটায় আসবে, তাহলে বর্জিত তাপ কত বলো, বর্জিত তাপ কিউ সমান, এটা ওটার Q1 সমান ms ডেল থিটা, ওর ভর আমি জানি না, ধরে নিচ্ছি m1 s1 ডেল থিটা কত 120 মাইনাস থিটা, কারণ 120 বড় মাইনাস থিটা, এই তাপ গ্রহণ করবে কে, পানি আর পাত্র, তাহলে পানির গৃহীত তাপ, কোনো ভেজাল নাই, পানির গৃহীত তাপ, পানি কত তাপমাত্রা আছে 40 থেকে কোথায় পৌঁছাবে থিটায়, QW, পানির ভর, পানির আপেক্ষিক তাপ 40 থেকে পৌঁছাবে থিটায়, থিটা বড় মাইনাস 40, তারপর পাত্রের গৃহীত তাপ, পাত্রের যেহেতু পাত্র আছে, পাত্রও গরম হবে, পানি গরম হলে পাত্রও গরম হবে, এই যে পাত্র অ্যালুমিনিয়ামের ভর, অ্যালুমিনিয়াম পাত্রের ভর, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ, অ্যালুমিনিয়াম 40 থেকে কোথায় পৌঁছাবে থিটা, 40 মাইনাস থিটায় পৌঁছাবে, তাহলে পানির গৃহীত তাপ, পাত্রের গৃহীত তাপ, এটা বর্জিত তাপ, আমরা লিখতে পারবো গৃহীত তাপ
কত কিউ প্লাস কিউ অ্যালুমিনিয়াম সমান বর্জিত তাপ Q1। একটাই জিনিস মিসিং থাকবে, সেটা হচ্ছে থিটা। থিটার মান বের করবা, শেষ। এটা হবে মিশ্রণের তাপমাত্রা। এরই মাধ্যমে আমরা দেখো এই সিকিউ এর মধ্যে প্রশ্ন আছে 3টা, তার আগেরটা ছিল 5টা, তার আগেরটা ছিল 4টা, তার আগেরটা ছিল 4টা, মানে 4 প্লাস 4 প্লাস 5 প্লাস 3, টোটাল 16টা প্রশ্ন সলভ করলাম। আর তুমি যদি টেস্ট পেপার খুলে দেখো, এই 16টা প্রশ্নের মধ্যেই সব আছে। এই অধ্যায়টা এই 4টা ভাগে ভাগ করা হয়েছে 4টা সিকিউতে, যেন সবগুলো প্রশ্ন কভার হয়। সো পুরোটা পড়াই দিছি। যদি ফার্স্ট মনে হয়, ফার্স্ট মনে হইলো ইফতারের সময়, এই কারণে দ্রুত পড়াইছি। বাট জিনিসগুলো রিভাইসের জন্য, এই ক্লাসটা একদমই রিভিশনের জন্য, প্রিসাইজ রিভিশন। পুরো অধ্যায় কভার, পুরো অধ্যায় ডান অ্যান্ড ডাস্টেড। কেমন ছিল ক্লাসটা কমেন্টে জানাবা। যদি ভালো লাগে বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী সবাইকে মেনশন করে জানাই দিবা। ইয়াসিন ভাইয়াকে জানাই দিবা। ফিজিক্স ভাইয়া চ্যানেল সম্পর্কে জানাবা। শুধু এসএসসি নয়, এইচএসসি তেও ফুল সাপোর্ট পাবা আমার কাছ থেকে। তো সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, টাটা।